আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, রাজধানীতে বৃষ্টি ও যানজটে ভোগান্তি, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়ে। জাতীয় সংসদে পাশ হল 2024-25 অর্থ বছরের বাজেট। বৈষম্যমূলক পে স্কেলের প্রতিবাদে কাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে শিক্ষক সমিতি। এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের শিরোপা জিতল ভারত, দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালের বৃষ্টি আর যানজটে চরম ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থীরা। বেশিরভাগই ভিজে যায় বৃষ্টিতে, অনেকেই হলে প্রবেশ করে পরীক্ষা শুরুর পরে। যদিও কেন্দ্র বিড়ম্বনায় পড়লে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুলিশ। রিপোর্ট করছেন আদ্দিন সজিদ। এ কোনো সাধারণ পরীক্ষা নয়, এইচএসসি। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষার শুরুর আগেই আরেক পরীক্ষায় পড়েছে এই পরীক্ষার্থী। খুঁজে পাচ্ছে না তার পরীক্ষার কেন্দ্রটি। সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ কেন্দ্র হলেও এই শিক্ষার্থী ভুলে এসেছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। তবুও পরীক্ষার অন্তত 20 মিনিট পরে কোথায় কিভাবে কেন্দ্রে যাবে এই দুশ্চিন্তায় যখন মেয়েটি, তখন পুলিশ তাকে পৌঁছে দিল গন্তব্যে। চিন্তা করে দেখলাম যে রিক্সা দিয়ে যেতে যেতে সে 1 ঘন্টা সময় লাগবে যে রাস্তায় যান। তারপর আমি আমার নিজস্ব বাইক বের করে আমার নিজের বাইক দিয়ে ওই মেয়েটাকে তার কেন্দ্রে পৌঁছে দিয়ে তার ফলে ঢুকাই দিয়ে আসছি। ভাবতেছি যে মেয়েটা যদি পরীক্ষা না দিতে পারে, ওর এই 10টি বছর 12টি বছর সময়টা অনেক কষ্টকর হয়ে যাবে। ঠিক 9টা থেকে 10:15টার মুষলধারে বৃষ্টি আর ঢাকার যানজটে এমন ঘটনা দেখা গেল কিছুক্ষণ পরপরই। অনেককেই পরনের ভেজা কাপড়ে দিতে হয় 3 ঘন্টার পরীক্ষা। ছেলেমেয়েরা পরীক্ষার হলে ঢুকবে, তার ঠিক আগের মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি, যার জন্য অনেক বাচ্চারা পুরা ভিজা অবস্থায় পরীক্ষার রুমে ঢুকছে। টাইম চলে গেছে, অনেক স্টুডেন্ট আসতে পারে না বৃষ্টির কারণে। ওদের রেজিস্ট্রেশন কার্ড এগুলো সমস্ত ভিজে গেছে। 3 ঘন্টা সে সুস্থ থাকবে কিনা, ভেজা অবস্থায় সে সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারবে কিনা। বাচ্চারা ভিজে গেছে, এদের যদি জ্বর হয় বা সমস্যা অসুস্থ হয়ে পড়ে এই পরীক্ষায় এখন তারপরে কি হবে? সারা দেশে এবার 14,50,790 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে বাংলা দ্বিতীয়, আর মাদ্রাসার আলিমে কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাদের জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা, সেক্ষেত্রে তাদের শুরু হয়েছে ফেব্রুয়ারির 5 তারিখে। এটা সময় মতো শুরু হলে ফুল সিলেবাস পাইতো, প্রিপারেশনের সময়টা অনেক বেশি পাইতো। বন্যার দুর্যোগ দুর্ভোগে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে 8 জুলাই পর্যন্ত। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে সারা দেশে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃষ্টিতে দুর্ভোগ ছাড়া মোটামুটি নির্বিঘ্নে প্রথম দিন বাংলা প্রথম পত্র, কোরআন মাজিদ ও বাংলা 2 বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র ফাঁস রোধে নানা পদক্ষেপ ও পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 1,06,034 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে গঠন করা হয়েছে 38টি বিশেষ ভিজিল্যান্স টিম। এদিকে চট্টগ্রামে গত রাত থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় নগরীর নিচু এলাকাগুলোতে জলজটের সৃষ্টি হয়েছে। এবছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন 1,12,964 জন শিক্ষার্থী। এদের মধ্যে 48,260 জন ছাত্র এবং 64,704 জন ছাত্রী। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নিজামুল করিম।
রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন 1,38,157 জন শিক্ষার্থী। রাজশাহী মহিলা সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে নকলমুক্ত পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতির কথা জানান রাজশাহী মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব। নকলমুক্ত পরিবেশে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এবং নিরাপত্তার বেষ্টনীর মধ্যে সবকিছু সহ সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। যশোরে 230টি কেন্দ্রে 574টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,24,148 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এবারের পরীক্ষায় এই শিক্ষা বোর্ডের 99 জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী পাচ্ছেন অতিরিক্ত সময় ও শ্রুতিলেখক। বোর্ড চেয়ারম্যান জানান, এবার যশোর শিক্ষা বোর্ডে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা গেলবারের চেয়ে বেশি। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হবে এবং নকল করার কোনো সুযোগ নেই, অসদুপায় অবলম্বন করার কোনো সুযোগ নেই। আমাদের ভিজিলেন্স টিম আছে, আমরা 13টি ভিজিলেন্স টিম গঠন করেছি বিভিন্ন এই 10টি জেলার জন্য। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 6 জেলার 137টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এই শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনে এই শিক্ষা বোর্ডে 35টি স্পেশাল টিম ও প্রতিটি জেলায় 3টি করে টিম পরীক্ষা তদারকি করবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় সংসদে পাশ হলো আগামী অর্থবছরে 7,97,000 কোটি টাকার বাজেট। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাব করা নির্দিষ্টকরণ বিল 2024 পাশের মধ্য দিয়েই শেষ হলো বাজেট পাশের আনুষ্ঠানিকতা। সংসদে চড়া সুদে ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান ও গ্রামীণ ব্যাংক নিয়ে সমালোচনা করেন সংসদ সদস্যরা। শারফুল আলমের রিপোর্ট। বাজেট অধিবেশনে দিনের কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। এই সময় গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো নিয়ে সমালোচনা করেন সংসদ সদস্যরা। তাদের মতে কম সুদের টাকা নিয়ে চড়া সুদে এসব প্রতিষ্ঠান ঋণ বিতরণ করছে। বাজেট অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা তাদের মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের মোট 59টি মঞ্জুরি দাবি উপস্থাপন করেন। মঞ্জুরি দাবির উপর সংসদ সদস্যরা ছাঁটাই প্রস্তাব আনেন। ছাঁটাই প্রস্তাবের আলোচনা শেষে সব দাবি কণ্ঠভোটে পাশ হয়। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। 2024-25 সালের বাজেট জুলাইয়ের প্রথম দিন থেকেই কার্যকর হবে। এর আগে 6 জুন সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ভারত সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি হিসেবে এই ঘোষণা দেওয়া হয়। একই সাথে আগামীকাল বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচিতে না যাওয়ার কথাও জানায় তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি পালিত হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা স্বাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। ব্রিজটাউনে বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে 176 রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে হেনরিক ক্লাসেনের ঝড়ো 50-র পরেও 169 রানের বেশি তুলতে পারেনি প্রোটিয়ারা। এস.এম. আশরাফের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকা কি চোখের অপবাদ থেকে মুক্তি পেল? প্রশ্নটা থেকেই গেল। এই ম্যাচে এভাবে এত কাছে গিয়েও তাদের ট্রফি ছোঁয়া হবে না তা হয়তো 15 ওভার পর্যন্ত ভারতীয় সমর্থকরাও ভাবেনি। প্রোটিয়ারা স্পিনে দুর্বল এই ধারণা এর আগে বহুবার সত্যি প্রমাণ করে ব্যর্থ হয়েছে দলটি। তবে এই দিন যেন ভিন্ন কিছু দেখাতে চেয়েছে তারা। অক্ষর প্যাটেলের 15তম ওভারটি খেলার মোড় ঘুরিয়ে দেয়। হেনরিক ক্লাসেন 25 রান নিয়ে সমীকরণ নামিয়ে আনেন 30 বলে 30 রানে।
কিন্তু 27 বলে ক্লাসেনের 52 রানের ঝড় থামার পরই বদলে যেতে থাকে দৃশ্যপট। 18তম ওভারে জানসেন বুমরার শিকার হলে আবারও শিরোপার পাল্লা ভারী হয়ে যায় ভারতের দিকে। শেষ আশা হয়েছিলেন ডেভিড মিলার, কিন্তু এই ভারত ব্যাটিং বোলিংয়ের সাথে ফিল্ডিংয়েও যে চ্যাম্পিয়ন তাই যেন দেখালেন সূর্যকুমার যাদব। তার অবিশ্বাস্য ক্যাচেই একরকম নিশ্চিত হয়ে যায় ভারতের শিরোপা। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা টিম ইন্ডিয়ার টপ অর্ডারের 3 ব্যাটসম্যান বিদায় নেন মাত্র 34 রানে। রোহিত শর্মা, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদবরা ভারতকে দুর্বিষহ সূচনা এনে দেন। কিন্তু ক্রিজে তখনও বিরাট কোহলি। পুরো টুর্নামেন্টে রান না পেলেও সব আলো যেন ফাইনালের জন্যই রেখে দিলেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। এজন্যই বলে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। অক্ষর প্যাটেলের 31 বলে 47 রানের ইনিংস ভারতের রানটা বলের সাথে এগিয়ে নেয়। এরপর কোহলি যখন 59 বলে 76 রানে বিদায় নেন, নীল শিবিরের স্কোরবোর্ডে টি-20 ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। যে রেকর্ড ভাঙার ইতিহাস গড়ার সুযোগ পেয়েও হৃদয় ভাঙার যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হলো দক্ষিণ আফ্রিকাকে। এসএম আশরাফ, এটিএন বাংলা। এদিকে বিশ্বকাপ জয়ের পর একই দিনে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। খেলা শেষে অবসরের ঘোষণা দেন কোহলি। এরপর সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে গ্লাভস জোড়া খুলে ফেলার সিদ্ধান্ত জানান ভারত অধিনায়কও। 2 সিনিয়রের বিদায়ে একটি যুগের অবসান হলো ভারতীয় ক্রিকেটে। এসএম আশরাফের আরও একটি রিপোর্ট। বিশ্বকাপ জিতে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানালেন এটি দেশের হয়ে তার শেষ টি-20 ম্যাচ। তরুণদের জায়গা ছেড়ে দিতেই এই সিদ্ধান্ত। অথচ এই 35ও কোহলির ব্যাট এখনো প্রতিপক্ষ বোলারদের শাসন করার সক্ষমতা রাখে। তবে বিদায়টা কিং কোহলি নিতে চেয়েছেন রাজার মতোই মাথা উঁচু করে। ভেবেছিলাম এখন নয় তো কখনোই নয়, দেশের হয়ে এটাই টি-20 ম্যাচ। আমার চেয়েছিলাম সেরাটা দিতে, ট্রফি জিততে। এটা আগামী প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময়। কিছু দারুণ প্লেয়ার তৈরি আছে দেশের পতাকা আরো উপরে তোলার জন্য। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক তিনি, করেছেন 1292। বিদায় বেলায় অধিনায়ক রোহিত শর্মাকে কুর্নিশ জানালেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরাই ব্যাটার। ঠিক 120 মিনিট পরেই অবসর ঘোষণা করে দেন রোহিত শর্মাও। সাংবাদিক বৈঠকে তিনি জানান এটাই দেশের হয়ে তার শেষ টি-20 ম্যাচ। অধিনায়ক বলেন এটাই তার শেষ সুযোগ ছিল, তাই ট্রফি জিততে এতটা মরিয়াছিলেন। এমন ফলে দলের সবাইকে নিয়ে গর্বিত তিনি। বিশ্বকাপে কোহলির পরই দ্বিতীয় সর্বোচ্চ 1220 রান তার। ভেরি ক্রুশিয়াল ফ্রম आवर পয়েন্ট অফ ভিউ। হারতে হারতে সবাই বুঝেছে কঠিন পরিস্থিতিতে কেমন করে খেলতে হয়। দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ফিরতে হয় সেটাই আমরা করে দেখিয়েছি। যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখনও আমরা একটা দল হিসেবে খেলেছি। আমরা জিততে চেয়েছিলাম, দলের সবাইকে নিয়ে আমি গর্ববোধ করছি। তবে বিশ্ব ক্রিকেটে 4231 রান নিয়ে সবার উপরে রোহিত শর্মাই। মাঠ ছাড়লেন 2007 থেকে টানা 6টি বিশ্বকাপ খেলে 2বার ট্রফি জয়ের গর্ব নিয়ে। এসএম আশরাফ, এটিএন বাংলা। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগ করতে রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হন ক্রিকেট প্রেমীরা। শনিবার সন্ধ্যা থেকে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। 4 ছক্কা কিংবা উইকেট পতন যাই হোক, উল্লাসে ফেটে পড়েন 2 দলের সমর্থকরা। খেলার 15তম ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ফ্যানরা উচ্ছ্বাস করলেও শেষ হাসিটা হেসেছেন ভারত সমর্থকরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বাঙালিদের ক্রিকেট ক্রেজি নেশন বলা হয় কেন, সেই সমীকরণ সহজেই মেলানো যায় এই দৃশ্য দেখে। সুপার 8-এ হারের লজ্জা নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও ফাইনালের উত্তেজনা কম ছিল না ক্রিকেট প্রেমী বাঙালির মাঝে। ম্যাচের 15তম ওভার পর্যন্ত দাপুটে ক্রিকেট খেলেছে প্রোটিয়ারা। ফলে প্রথমবারের মতো শিরোপা জয়ের ক্ষণ গুনতে থাকেন সমর্থকরা। প্রায় বলে বলে রান নিয়ে আসছে, ইনশাআল্লাহ জিতে যাবে সাউথ আফ্রিকা। প্রথমবারের মতো কাপ নেবে বিশ্বকাপ। সাউথ আফ্রিকা যদি আজকে ওয়ার্ল্ড কাপে জিতে, আমরা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে জিতার অনুভূতি পেয়ে যাব। সাউথ আফ্রিকা তো জিতেই যাবে, দেখাইতে যাচ্ছে। তবে হার্দিক পান্ডিয়ার বলে কিপারের হাতে ক্লাসেন ধরা পড়ায় সেই আশায় গুড়ে বালি।
শেষে সাউথ আফ্রিকার ভক্তরা মিলারের দিকে তাকিয়ে থাকলেও নামের সুবিচার করতে পারেননি তিনি। ফলাফল 7 রানে প্রোটিয়াদের হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ভারত। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার টানেই শুধুমাত্র খেলা দেখতে আসছি। পরীক্ষা কালকে বাংলা পরীক্ষা বাদ দিয়ে আমাকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এজন্য ভাল লাগে, এজন্য এখানে খেলা দেখতে আইছি। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচেও হতাশার সুর ছিল অনেকের মুখে। আমাদের টার্গেট আগামীর বিশ্বকাপ, এই দায়সারা কথা ছেড়ে বাংলাদেশ কবে বিশ্বকাপের মতো বড় আসরে শিরোপা উঁচিয়ে ধরবে সেই প্রশ্নই ভক্তদের মনে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ বিমানের বহরে আরও 32টি বিমান যুক্ত হবে বলে জানিয়েছেন বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ভুইয়া। সকালে কুর্মিটোলায় বিমান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা জানান। এ সময় বিমানের এমডি আরও জানান, তাদের সেবার আধুনিকায়ন, টিকিট কারসাজি বন্ধ ও নতুন নতুন রুটে বিমান পরিচালনার পরিকল্পনা রয়েছে তার। আমি ডিসপ্লে করব কি 2034-35 যাতে আমাদের 47টি এয়ারক্রাফট থাকে বিমান বহরে, সেই হিসাবে আমাদের বর্তমান 21টি আছে। 21টি থেকে 6টা ফেজ আউট হয়ে যাবে। টোটাল মোট 32টা এয়ারক্রাফট আমরা পরিকল্পনা করছি, যেভাবেই হোক, যেই সোর্স থেকেই হোক আমাদের বহরে অ্যাড করতে হবে, আইদার পারচেজ অর লিজ অর আদার কোনো মেকানিজম, যাই হোক, সেটা হলো আমাদের প্রত্যাশা। কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে 2 কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়নের চোরাচালান প্রতিরোধ টহল দল সাবরাং বিওপি এলাকায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করে। মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা হারিয়াখালী এলাকায় অবস্থান নেন। গত রাত 10টার দিকে নাফ নদী পার হয়ে 3 জন সন্দেহভাজন ব্যক্তি পোটলা নিয়ে বেড়িবাঁধ পার হওয়ার সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তাদের হাতে থাকা মাদকের চালানটি ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে 2 কেজি 117 গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। চোরা কারবারিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বিজিবি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দাম না পাওয়ায় মেহেরপুরে গত বছরের তুলনায় এবার 550 হেক্টর জমিতে পাট চাষ কমেছে। এছাড়া পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত জলাশয়ের অভাব, বিরূপ আবহাওয়া ও পোকামাকড় আক্রমণের কারণেও চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। হতাশা রয়েছে ন্যায্য দাম না পাবার ফলে অন্য ফসল চাষে ঝুঁকছেন তারা। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেহা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। মেহেরপুরের যে মাঠে এখন সবজি সহ অন্যান্য ফসল চাষাবাদ হচ্ছে, একসময় এখানে কৃষক ফলাতো সোনালী আঁশ পাট। খাল বিল ভরাট হয়ে যাওয়ায় পাট জাগ দেওয়ার জন্য নেই পর্যাপ্ত মুক্ত জলাশয়। এছাড়া অনাবৃষ্টি, শ্রমিক সংকট সহ নানা প্রতিকূলতায় পাট চাষ করে লোকসানের মুখে পড়ছেন মেহেরপুর জেলার কৃষক। এরপরও কষ্ট করে পাট আবাদ করলেও অধিকাংশ সময়ই দাম নিয়ে হতাশ পাট চাষিরা, যার কারণে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন এ জেলার চাষিরা। এবার 1 বিঘি করেছি, 1 বিঘি কোন কারণে করেছি, এখন বাড়িতে মেয়েছে আছে, আর তারা তো এই যে নুনদা দেওয়ার জন্য, এই যে আকাশ ধরানোর জন্য, এটা আমাদের লাগবে, এটা মেয়ে ছেলের বিষয়। তারপরেও আমরা এই পাট চাষ একবারে ছেড়ে দিয়েছি। আমরা পাট নিয়ে বিশাল টেনশন। পাটেও খরচ বেশি, এখন নেবার খরচ 500 টাকা ধুইতে নিয়েছি, বইতে নিয়েছি, বিভিন্ন খরচ নিয়ে যাইতে ধুইতে করতে সব ফুরিয়ে যাচ্ছে। তারা মেশিন দিয়ে পানি দেয়, সেখানে তো টাকা লেবে, এই জন্য আমরা পাট কম করেছি। পাট ছাড়া অন্যান্য আবাদ করি, যেমন ঝাল, কফি, শসা, লাউ, এসব বানের সবজি আবাদ করি, লাভবান হয়ে যাচ্ছি পাটের ছাড়া ভালো। অনাবৃষ্টির কারণে খাল বিল নদীনালা অনেকটাই শুকিয়ে গেছে, পুকুরগুলো হয়ে গেছে ভরাট, ফলে চাষিদের পাট প্রক্রিয়াজাত ও বাজারজাত করতে সমস্যা হচ্ছে। পাটের আবাদ বাড়ানোর যে কৌশল, তার মধ্যে আমাদের পানি থাকতে হবে। অর্থাৎ লাগাবার সময় আপনাকে বীজ ফেলার সময় আপনাকে বৃষ্টিপাত হইতে হবে অথবা সেচ দিয়ে, কিন্তু আমাদের এখানে দুইটার একটাও হয় না। সেচ যে ড্রডাউন হয়ে গেছে, বৃষ্টিপাত হয় না। এখানে আমরা কি কৌশল অবলম্বন করবো? এখানে তো আর কোনো কৌশল খাটবে না, পানি ছাড়া তো কোনো কৌশল হবে না। মেহেরপুর জেলায় এবছর 22,000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 16,630 হেক্টর। ব্যুরো রিপোর্ট,
এটিএন বাংলা। সংবাদের এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম মুখোমুখি বিতর্কের পর জো বাইডেনের সমর্থকদের মাঝে দেখা দিয়েছে হতাশা। অপরদিকে ট্রাম্প শিবিরে বইছে আনন্দের জোয়ার। বিতর্কে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের ভরাডুবির চিত্র উঠে এসেছে জনমত জরিপে। এমনকি বাইডেনের বদলে নতুন প্রার্থী নির্বাচনের দাবিও উঠেছে ডেমোক্রেট শিবিরে। আসিফুর রহমান সাগরের রিপোর্ট। মামলায় জর্জরিত ডোনাল্ড ট্রাম্প এক বিতর্কের পরেই যেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে জো বাইডেনের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে গেলেন, আর ঠিক ততটাই পিছিয়েছেন জো বাইডেন। বিতর্কের পরে এক জরিপে 60% ভোটার ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিকল্প প্রার্থী চান বলে মত দিয়েছেন। বাইডেন ও ট্রাম্পের বিতর্কের পর পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। এদিকে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে বাইডেনের বিতর্ক শীর্ষস্থানীয় ডেমোক্রেটদের মধ্যে বিপদ ঘণ্টা বাজিয়ে দিয়েছে। অবশ্য বাইডেন মনে করেন তিনি ভালোই বিতর্ক করেছেন, যদিও তার কথায় অসহায়ত্বই ফুটে উঠেছে। একজন মিথ্যাবাদীর সঙ্গে বিতর্ক করা কঠিন। এদিকে বিতর্কের পরদিন ভার্জিনিয়ায় এক নির্বাচনী সভায় যোগ দিয়ে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে নিজেকে বিজয়ী বলে দাবি করেন। আমরা বিতর্কে এমন এক ব্যক্তির বিরুদ্ধে জয় পেয়েছি যিনি একজন অযোগ্য প্রেসিডেন্ট। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক পরিষদ জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। সম্পাদক পরিষদ বলেছে, ডোনাল্ড ট্রাম্পের উস্কানির জবাব দিতে জো বাইডেন হিমশিম খেয়েছেন। ট্রাম্পের প্রতিটি আক্রমণের জবাবের বাক্য শেষ করতে বাইডেনকে সংগ্রাম করতে হয়েছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। পেরুকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মিয়ামিতে লিওনেল মেসিকে বিশ্রামে রেখে একাদশ সাজায় বর্তমান চ্যাম্পিয়নরা। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের তেমন সুযোগ করতে পারেনি আল বিসেলেস্তোরা। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে খেলতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। তারই ধারাবাহিকতায় 47 মিনিটে লাউতারো মার্টিনেজ এগিয়ে নেন দলকে। এরপর পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হন পারদেস। তবে 86 মিনিটে দলের দ্বিতীয় আর টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল করে জয় এনে দেন ইন্টার মিলান স্ট্রাইকার। ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। শেষ 16 থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। ডেনমার্ককে 2-0 গোলে হারিয়েছে স্বাগতিক দল। ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে 4 মিনিটে স্নটারব্যাক এগিয়ে নিলেও সেই গোল বাতিল হয় ফাউলের বাঁশিতে। তাতে প্রথমার্ধে গোল পায়নি জার্মানি, তবে দ্বিতীয়ার্ধে দর্শকদের উৎসবের উপলক্ষ এনে দেন কেই হাভার্টস। আক্রমণ আর বল দখলে এগিয়ে থাকা নাগেলসম্যানের দল ব্যবধান বাড়ায়। 68 মিনিটে জামাল মুসিয়ালার গোল জার্মানির শেষ 8 নিশ্চিত করে। আরেক ম্যাচে সুইজারল্যান্ডের কাছে 2-0 গোলে হেরেছে ইতালি। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। রাজধানীতে বৃষ্টি ও যানজটে ভোগান্তি। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় সংসদে পাশ হলো 2024-25 অর্থবছরের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, কাল থেকে কার্যকর। বৈষম্যমূলক পে স্কেলের প্রতিবাদে কাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে শিক্ষক সমিতি। এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।